এখন আমরা তাপমাত্রা এবং অভ্যন্তরীণ শক্তির যে রিলেশন আছে সেটা দেখতে চাই। এর আগে আমাদের প্রশ্ন, বলো তো তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তির কি হবে, আর যদি অভ্যন্তরীণ শক্তি বাড়ে তাহলে তাপমাত্রার কি হবে? দুইটা কোশ্চেনই একটু ভালো করে নোট ডাউন করে রেখো। দেখো, তাপমাত্রা বাড়লে স্বাভাবিকভাবেই বস্তুর বা পদার্থের অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পাবে, কিন্তু যদি অভ্যন্তরীণ শক্তি বাড়ে তাহলে কি বস্তুর তাপমাত্রা বাড়বে? উত্তর হচ্ছে না। আমরা শিওর হয়ে বলতে পারি না। অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বাড়লে বা অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হলেই তাপমাত্রার যে চেঞ্জ হবে সেটা কিন্তু আমরা জানি না। আমরা একটু আগে একটা অ্যানালজি থেকে দেখলাম যে অনেকগুলা কণা ছিল যার অভ্যন্তরীণ শক্তি অত্যন্ত বেশি ছিল, কিন্তু তাপমাত্রা কিন্তু ওই আগেরটার মতোই ছিল, চিত্র একের মতো। সো এইটা আমরা আরেকটু ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবো পানির হিটিং কার্ভ দিয়ে, অর্থাৎ পানি কিভাবে বয়েল হয় এটা দিয়ে। তো দেখো, আমরা এখানে হিট অ্যাডাক্ট লিখলাম, মানে এক্স অ্যাক্সিস বরাবর, অর্থাৎ আমরা প্রতিনিয়ত তাপ দিব। আমরা প্রতিনিয়ত ধরো আগুন জ্বালায় তাকে উত্তপ্ত করব, এবং এই বরাবর হচ্ছে টেম্পারেচারগুলা, আমরা টেম্পারেচার টি লিখে দিই। এই বরাবর হচ্ছে আমাদের টেম্পারেচারগুলা, মানে টেম্পারেচার প্রতিনিয়ত তাপ দেওয়ার কারণে বাড়তে থাকবে। আচ্ছা, এখন তুমি একটু বলো, দেখো -50 থেকে 0-তে আসছে। এই যে -50 থেকে যখন 0-তে আসলো তখন তার টেম্পারেচার টি আপ হচ্ছে, টেম্পারেচার বাড়তেছে। এবং কেন -50 থেকে তুমি 0°C আসছো? তাহলে মাইনাস মানে কম, কম থেকে তুমি আস্তে আস্তে -49, -48 এভাবে আস্তে 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 তুমি বাড়তে বাড়তে 0-তে আসলা। আচ্ছা, এইখানে কি ইন্টারনাল এনার্জি বাড়ছে? তাহলে একটু আগে আমরা কি বললাম, তাপমাত্রা বাড়লে স্বাভাবিকভাবেই ইন্টারনাল এনার্জি বাড়ে। তাহলে এখানে আমরা বলতে পারি এখানে আমাদের আই, ইন্টারনাল এনার্জি, সেটাও কি হয়েছে? বাড়ছে। ওকে, তারপরের অবস্থাটা দেখো, এই যে লাল কালিতে আঁকা এই দশাটার নাম কি? এই দশাটার নাম হচ্ছে ফেজ চেঞ্জ। অর্থাৎ এখানে বস্তু, মানে এখানে যে পদার্থটা আছে সেই পদার্থটা তার অবস্থার পরিবর্তন করতেছে। অর্থাৎ এইখানে -50°C পানিটা বরফ আকারে ছিল, দেন সেখান থেকে সে 0°C তাপমাত্রার কীতে হয়েছে? পানি কনভার্ট হয়েছে, না সরি, বরফে কনভার্ট হয়েছে। তাহলে -50°C তাপমাত্রার বরফ থেকে সে 0°C তাপমাত্রার বরফে কনভার্ট হয়েছে। দেন 0°C তাপমাত্রার বরফ থেকে সে এই পয়েন্টে 0°C তাপমাত্রার পানিতে কনভার্ট হয়েছে। দেখো, তাপমাত্রা কিন্তু চেঞ্জ হয় নাই, এই কার্ভ কিন্তু উপরে ওঠে না, এটা কিন্তু সোজা গেছে 0°C বরফ থেকে 0°C তাপমাত্রার পানিতে কনভার্ট হয়েছে। বরফ থেকে পানি, তাহলে কি চেঞ্জ হয়েছে? পদার্থের অবস্থাটা চেঞ্জ হয়েছে না? যখন পদার্থের অবস্থাটা চেঞ্জ হইল সেখানে আমরা বলতে পারি ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাইল, কিন্তু সেখানে যে আমাদের টেম্পারেচার ছিল, টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট, কারণ তাপমাত্রা এখানে বাড়ে নাই। তাহলে আমরা বলতে পারি যখন বস্তুর অবস্থার পরিবর্তন হয় তখন স্বাভাবিকভাবে বস্তুর ইন্টারনাল এনার্জি বাড়ে, কিন্তু তাপমাত্রা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। অথবা হইতে পারে ইন্টারনাল এনার্জি কমবে কিন্তু তাপমাত্রা স্থির থাকবে, যদি আমরা উল্টা কার্ভে আসতাম আর কি। তারপরে দেখো, আবার এই যে ব্লু কালার যেটা, সেখানে আমরা কি বলতে পারি, এইখান থেকে 0°C তাপমাত্রার পানি থেকে সে 100°C তাপমাত্রার পানিতে গেছে। তাহলে 0 থেকে 100°C, তার মানে আমরা এখানে কি বলতে পারি? তাপমাত্রা বাড়ছে। আর তাপমাত্রা যদি বাড়ে তাহলে ইন্টারনাল এনার্জিও কি হবে? বাড়বে। কিন্তু এইটার নাম কি? এটার নাম হবে ফেজ চেঞ্জ, যেখানে সে তার দশাটাকে পরিবর্তন করছে। অর্থাৎ 100°C তাপমাত্রার পানি থেকে সে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত হচ্ছে। এখনও কিন্তু মানে 100°C তাপমাত্রার পানি থেকে 100°C তাপমাত্রার বাষ্পে কনভার্ট হচ্ছে, তার অবস্থাটাকে সে চেঞ্জ করতেছে। তাহলে এইখানে বলো তো কে কনস্ট্যান্ট? উত্তর হলো তাপমাত্রা কনস্ট্যান্ট। আমরা বলতে পারি তাপমাত্রা কনস্ট্যান্ট, কিন্তু কে চেঞ্জ হচ্ছে? আই, ইন্টারনাল এনার্জি প্রতিনিয়ত বাড়তেছে। ঠিক সেমভাবে এইখানে দেখো তো তুমি, আইও বাড়তেছে এবং টেম্পারেচারও বাড়তেছে। তাহলে এইখান থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম তাপমাত্রা বাড়লে স্বাভাবিকভাবেই বস্তুর ইন্টারনাল এনার্জি বাড়ে, কিন্তু ইন্টারনাল এনার্জি বাড়লেই বস্তুর তাপমাত্রা বাড়ে এটা আমরা সঠিকভাবে বলতে পারবো না। দেখো, একটা কোশ্চেন, আমরা যদি তোমাকে প্রশ্ন করি এখানে 1 কাপ চা এবং এই চায়ের তাপমাত্রা হচ্ছে 80°C, এবং এখানে 1 বালতি পানি, এইটার তাপমাত্রা হচ্ছে 40°C। আমরা যদি তোমাকে প্রশ্ন করি বলো কোনটার তাপমাত্রা বেশি, তাহলে স্বাভাবিকভাবেই নিউমেরিক্যাল ভ্যালু দেখে, মানে সংখ্যা থেকে আমরা বলে দিতে পারি চায়ের তাপমাত্রা বেশি। প্রশ্নটা যদি একটু ঘুরে দিই, তোমাকে যদি প্রশ্ন করি বলো তো কোনটার অভ্যন্তরীণ শক্তি বেশি, তুমি কি উত্তর দিবা? উত্তর দাও।
নিচে দাও, কোনটার অভ্যন্তরীণ শক্তি বেশি? আমরা বলতে পারি যেহেতু এইখানে বেশি পরিমাণ পানি আছে, এখানে বেশি পরিমাণ পানি আছে, তাহলে স্বাভাবিকভাবে এইটার ইন্টারনাল শক্তিটা বেশি আর এইটার ইন্টারনাল শক্তিটা কম। ওকে, কারণ এখানে মলিকিউলের পরিমাণটা খুবই কম, এখানে মলিকিউলের পরিমাণটা অনেক বেশি। তো এটা ডিপেন্ড করে, হইতে পারে ইন্টারনাল শক্তি এইটারও বেশি হইতে পারতো যদি এটার মলিকিউলগুলো অনেক বেশি হইতো। এখন আমরা তোমাকে লাস্ট আরেকটা কোশ্চেন করতে চাই। তুমি বলো তো যে অভ্যন্তরীণ শক্তি এবং তাপমাত্রা সমানুপাতিক সম্পর্ক নাকি ব্যস্তানুপাতিক সম্পর্ক? আমি বলে দিচ্ছি তোমাকে, ইউনিভার্সালভাবে অভ্যন্তরীণ শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি আর কি। তো ইউনিভার্সালভাবে অভ্যন্তরীণ শক্তি এবং টেম্পারেচার সমানুপাতিক হবে না। ইউনিভার্সালভাবে অভ্যন্তরীণ শক্তি এবং টেম্পারেচার সমানুপাতিক হয় না। তাহলে কি হয়? দুইটা ক্ষেত্রে ডিপেন্ড করে। যেমন ধরো যদি আইডিয়াল গ্যাস হয়, মানে আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি দেখা যায়? আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি ইউ সমান 3/2 nRT, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে অভ্যন্তরীণ শক্তি সে হচ্ছে টি এর সমানুপাতিক। শুধুমাত্র কোন গ্যাসের ক্ষেত্রে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু এই সম্পর্কটা তুমি যদি ওয়াটারের ক্ষেত্রে নিয়ে আসো তাহলে এই সম্পর্কটা আসলে এক্সিস্ট করে না। ইউ প্রপোর্শনাল টু টি, এটা ওয়াটারের ক্ষেত্রে মানে আমাদের কি হবে না, ইন্টারপ্রেটেবল হবে না। আমরা এটাকে ইন্টারপ্রেট করতে পারবো না বা ইমপ্লিমেন্ট করতে পারবো না, যেটা বলো। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমাদের অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার সমানুপাতিক, কিন্তু আমরা ওয়াটার বা পানি বা তরলের ক্ষেত্রে আমরা বলতে পারবো না যে অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার সমানুপাতিক। কেন? একটু আগে আমরা ওয়াটার হিটার কার্ভটা দেখছি।